কিছুটা টালমাটাল একটা অবস্থার মধ্য দিয়ে বিগত বেশ কিছুদিন ধরে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। পশ্চিমবঙ্গের নতুন নেতৃত্বের কি প্রভাব পড়বে এই সম্পর্কে আলাপ করতে চাই। আমাদের সাথে আছেন ভারতের পশ্চিমবঙ্গের সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী এবং এপার বাংলার আরেক সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। তরুণ চক্রবর্তী, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। অনেক জল্পনা কল্পনা শেষে সামনে এলো পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ একটি অধ্যায়ের অবসান হলো। কেমন প্রতিক্রিয়া লক্ষ্য করছেন জনগণের মধ্যে? হ্যালো হ্যালো তরুণ চক্রবর্তীকে শুনতে পাচ্ছি না, আপনার ডিভাইসটি আনমিউট করে নিতে হবে। না, শুনতে তো আমাদের ডিভাইস তো আছে। সোহরাব হাসান, আপনার কাছে পরে আসছি। আমি এই মুহূর্তে তরুণ চক্রবর্তীকে একটু কানেক্ট করার চেষ্টা করছি। ধন্যবাদ। এতক্ষণ শোনা যাচ্ছিল না। আচ্ছা, পেয়েছেন তরুণ চক্রবর্তীকে? আচ্ছা, আমরা চেষ্টা করছি তরুণ চক্রবর্তীর সংযোগটি যেন সঠিকভাবে স্থাপিত হয়। ততক্ষণে আমি সোহরাব হাসানের কাছ থেকে অবশ্যই ঘুরে আসতে পারি। সোহরাব হাসান, পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে বরাবরই নজর থাকে বাংলাদেশের। এবারের নির্বাচনের কোন দিকগুলো নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আগ্রহ, উত্তেজনা বেশি মনে হয়েছে? না, পশ্চিমবঙ্গ আমাদের প্রতিবেশী, ভারতের প্রতিবেশী আমাদের রাজ্য, এবং সেখানে নির্বাচনের অথবা রাজনীতির গতি প্রকৃতি সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা আগ্রহ থাকে। এ কারণে আমরা একই বাংলা ভাষাভাষী, জাতিগতভাবে আমরা বাংলা ভাষী মানুষ, আর সেখানকার বেশিরভাগ মানুষও বাংলা ভাষাভাষী। আমাদের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির একটা বন্ধন দীর্ঘ মানে শত বছরে। রাজনৈতিক বিভাজন সব ক্ষেত্রে যে মানুষকে বিভক্ত করতে পারে না, সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে আত্মিক সম্পর্ক, সেটি অন্যতম প্রমাণ। আজকে বাংলাদেশে রবীন্দ্র জয়ন্তী, এবং রবীন্দ্রনাথ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে এই বন্ধনের একটি বড় সূত্র। এখন ভারতে নির্বাচন হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। নির্বাচনে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, নিরঙ্কুশ জয় পেয়েছে। 2/3-এরও বেশি আসনে তারা জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। আবার কেন্দ্রে কিন্তু বিজেপি সরকার বহুদিন ধরে, 2014 সাল থেকে তারা সেখানে আছে, আরো আগে থেকে। আর সুতরাং এই সম্পর্কে টানাপোড়েন অন্তত 2024 সাল পর্যন্ত এরকম ছিল না। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্কে এক ধরনের ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি। এটা থেকে উত্তরণের পথ কি? আর দ্বিতীয়ত হচ্ছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে, বিশেষ করে তিস্তার পানি বন্টন বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আজকে আমরা আলোচনা করতে চাই। তরুণ চক্রবর্তী যুক্ত হয়েছেন এবারে, আশা করি তাকে শুনতেও পাবো। আমি তার কাছ থেকে একটু ঘুরে আসি। তরুণ চক্রবর্তী, যেটি আমি জানতে চাইছিলাম যে কেমন প্রতিক্রিয়া এবারের এই নির্বাচনের পর, এই ফলাফলের পর কেমন প্রতিক্রিয়া আপনি দেখছেন জনগণের মধ্যে? মানুষ উচ্ছ্বসিত। কারণ হচ্ছে, টানা 15 বছর একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সেই তাদের বিদায় হয়েছে, রাজ্যে পরিবর্তন হয়েছে। মানুষ চেয়েছিলেন, মানুষের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলনই আমরা ফলাফলে দেখতে পেয়েছি। এবং নতুন সরকার আগামীকালকে তারা শপথ নেবেন। নতুন সরকার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আশা করি পশ্চিমবঙ্গের উন্নয়নের চেষ্টা করবেন। শুধু তাই নয়, নতুন যে দলটি
ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে দলটি ক্ষমতায় এসেছে সে দলটির নাম ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। বিজেপি দিল্লিতে বহুদিন ধরে ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গে এই প্রথম তারা ক্ষমতায় এলো। ফলে দুটো আমরা যেটাকে বলি ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে একরকম সরকার, রাজ্য একই রকম সরকার। বহু বছর পর পশ্চিমবঙ্গে কেন্দ্র ও রাজ্যের শাসক দল একই হলো। ফলে মানুষের প্রত্যাশা এবার অনেক বেশি। তারা চাইছেন রাজ্যের উন্নতি হবে, রাজ্যের মানুষ ভালো থাকবেন, এটাই আমার মনে হয়। তাই মানুষ এবার উৎসবে মুখরিত। আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠান কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, সেখানে লক্ষ লক্ষ হবেন। নতুন সরকারকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা। সকলের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী, সাবেক তৃণমূল নেতা, বর্তমানে বিজেপি নেতা এবং সাবেক বিরোধী দল নেতাও, তিনি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্যও ছিলেন, জাতীয় সংসদের সদস্য ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন। এখন দেখার আগামী দিন কেমন চলে। রাজ্যের মানুষের প্রচুর প্রত্যাশা, সেই প্রত্যাশা থেকেই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকারকে পরাস্ত করে তারা বিজেপির এখন দেখতে হবে আগামী দিনে তারা কিভাবে রাজ্যকে পরিচালিত করে। কারণ পশ্চিমবঙ্গের ভালো থাকার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আপনাদের বাংলাদেশের ভালো এই থাকা জায়গাটাতে তো অবশ্যই অনেকটা। আসতেই চাই। আজকে আমাদের আলোচনার মূল বিষয়টাই আসলে এটাই যে ভারত বাংলাদেশ সম্পর্কের যে কিছুটা টানাপোড়েন বিগত কিছুদিন ধরে রয়েছে। তবে আমি তরুণ চক্রবর্তী, আপনি বলছিলেন যে সাধারণ মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, পাশাপাশি কিছুটা সহিংসতার ঘটনাও তো আমরা আপনাদের মিডিয়াগুলোতে দেখেছি। তো এই ধরনের সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কি ধরনের মানে কতখানি কঠোর আসলে উদ্যোগ নিচ্ছে বা নেবে, তা নিয়ে যদি একটু বলেন। দেখুন, নির্বাচনোত্তর সন্ত্রাস পশ্চিমবঙ্গের একটা পরম্পরায় পরিণত হয়েছে। বহুদিন ধরে এ ধরনের সন্ত্রাস চলে আসছে। তবে বর্তমানে এবারের নির্বাচনের পর আমরা দেখছি সেই সহিংসতা অনেক কম। মানুষ হিংসার বদলে শান্তির পথে হাঁটতে চাইছেন। বিক্ষিপ্ত দু একটি ঘটনা ঘটেছে, আমাদের ভাবী মুখ্যমন্ত্রীর আত্মসহায়ক খুন হয়েছেন, এগুলো তো আছেই। কিন্তু অন্যান্যবার প্রচুর মানুষ খুন, রাজনৈতিক সংঘর্ষ ঘটে। এবারে কিন্তু আমরা সেরকম সংঘর্ষের খবর পাচ্ছি না এখনো পর্যন্ত। আপাত দৃষ্টিতে কিন্তু আমার মনে হয়েছে অন্যবারের তুলনায় এবারে একটি খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, আরো দু একটি ঘটনা ঘটেছে হিংসাত্মক ঘটনা। তারপরেও সামগ্রিক অর্থে যে রাজ্য জুড়ে যে সন্ত্রাসের পরিবেশ আমরা 2011, 2016, 2021 দেখেছি, এবার সেটা দেখছি না। এটা এখনো পর্যন্ত নতুন সরকার একটা গঠন ইতিবাচক হলে দিক বলে আপনি উল্লেখ করছেন। আপনার কাছে নিশ্চয়ই আবারও ফিরবো। আমি একটু সোহরাব হাসানের কাছ থেকে ঘুরে আসতে চাই। নিকটতম প্রতিবেশী পশ্চিমবঙ্গের সাথে আমাদের নানান স্বার্থও জড়িত। নেতৃত্বে পরিবর্তন আসার পর এবারে কেমন হবে সেসব ইস্যুর ভবিষ্যৎ, আপনার কি মনে হয়? না, আমরা তো আশা করি যে আমাদের সঙ্গে ভারতের যে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা হবে, এবং অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সাথে যেসব বিষয়ে টানাপোড়েন চলছিল, যেসব সুযোগ সুবিধা আমরা, যেমন জনচলাচল, দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক তো শুধু সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক নয়, জনগণের সাথে জনগণের সম্পর্ক। আমরা দেখলাম যে 24 সালের পর থেকে এখানে মেডিকেল এবং বিজনেস ভিসা ছাড়া সব ভিসার উপর, বাংলাদেশি নাগরিকদের ভিসার উপর বিধিনিষেধ ছিল ভারতের, অর্থাৎ অন্য ভিসা পাওয়া যেত না। আমরা আশা করব, এবং ভারতের পক্ষ থেকে এই ইঙ্গিতও দেওয়া হয়েছে যে অতি দ্রুত সাধারণ মানুষের যে চলাচলের এই সুবিধাটা থাকবে। বাংলাদেশ কিন্তু এর আগে বেশ কিছু নতুন সরকার আসার পরে ইঙ্গিত দিয়েছে যে ভারতীয় নাগরিকদের উপর যে বাংলাদেশের ভিসার কোনো সমস্যা হবে না, এবং ভিসার অফিসগুলো পুরো দমে চালু আছে। এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে
পশ্চিমবঙ্গের নির্বাচনের তরুণ চক্রবর্তী বলছিলেন, তরুণ চক্রবর্তী, যে সেখানে একটা সেখানে একটা উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশটা বহাল থাকুক, সংঘাত সংঘর্ষ আর না ঘটে। আরেকটা সামাজিক চাপানোতর আছে, অর্থাৎ এক ধরনের উত্তেজনা, সেটিও থাকা কাম্য নয়। সেখানে সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের প্রধান সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান, তারা কোনোভাবেই যাতে নিরাপদহীনতা বোধ না করে, অর্থাৎ তাদের একটা অভয় পরিবেশ তৈরি করা, এবং এটি সব রাজনৈতিক দলের যেমন দায়িত্ব, সামাজিক শক্তির দায়িত্ব, বিশেষভাবে ক্ষমতাসীন দলের দায়িত্বটা বেশি। সেক্ষেত্রে আশা করি যে বিজেপি কেন্দ্রে, যেমন কেন্দ্র থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নিতে চান, সুসম্পর্ক চান, এবং যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে তারা আগ্রহী। আমরা আশা করব যে পশ্চিমবঙ্গের এই সরকার পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক পরিবর্তন ঘটবে। বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন আটকে ছিল, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে, এবং সেটি দুই সরকারই পারেনি। এর আগে কংগ্রেস সরকার আর প্রধান মন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনি ঢাকায় এসে 2011 সালে কথা দিয়েও সেই চুক্তি প্রায় চূড়ান্ত হয়েও কিন্তু সেটি স্বাক্ষরিত হয়নি। দ্বিতীয় দফা, আপনি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন সোহরাব হাসান। আমি এই বিষয়গুলো একটু তরুণ চক্রবর্তীর কাছ থেকেও পরিষ্কার হয়ে নিতে চাই। তরুণ চক্রবর্তী, যেমনটি সোহরাব হাসান বলছিলেন যে এই যে একটা টানাপোড়েন, এবং আমরা দেখেছি যে একটা সময়ে বাংলাদেশের মানুষের, কিছু সংখ্যক মানুষের মধ্যে ভারত বিদ্বেষ, তেমনি একইভাবে ভারতের কিছু মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষের মতো ঘটনা কিন্তু আমরা কিছুটা পরিলক্ষিত হয়েছে। এখন এই যে ভিসা নিয়ে আমরা বলছি যে ভিসা আবারও যদি চালু হয় এবং আবারও যদি যাতায়াতটা স্বাভাবিক হয়ে আসে, তখন বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপত্তার বিষয়টা কি একটা চিন্তার বিষয় হবে কিনা, আপনার কি মনে হয়? ভাই, আপনার প্রশ্নের উত্তর প্রথমেই বলি, এখনো পর্যন্ত বিক্ষিপ্ত দুই একটি ঘটনা বাদ দিলে, এবং তারাও বিতর্কিত মানুষজন, বাংলাদেশের কোনো মানুষ ইদানিংকালে ভারতে এসে আক্রান্ত হয়েছেন বা লাঞ্ছিত হয়েছেন বা তাদের নিরাপত্তা বিঘ্নিত ঘটেছে, এমন কোনো ঘটনা আমার অন্তত জানা নেই। হ্যাঁ, উভয় দেশে কিছু সমাজ বিরোধী আছে, তারা তাদের ব্যক্তিগত স্বার্থে অসামাজিক কাজকর্ম করেন, কিন্তু বাংলাদেশের নাগরিকদের ভারতবর্ষে আমার মনে হয় সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে, যেমন ভারতীয়দের নিরাপত্তা রয়েছে বাংলাদেশে। আমি অন্তর্বর্তী সরকারের আমলেও বাংলাদেশে গিয়েছি, ঘুরে এসেছি, আমি নিয়মিত বাংলাদেশ যাই। আমি যেমন নিরাপত্তাহীনতায় ভুগি না, তেমনি বাংলাদেশের মানুষজন ভারতে এলে বিন্দুমাত্র নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। আমার মনে হয় উভয় দেশের মানুষ একে অন্যের সঙ্গে মেলামেশা করতে চান। আমাদের আত্মিক যোগাযোগ বহুদিনের, আমরা একই রাষ্ট্রের মানুষ ছিলাম, একই দেশের মানুষ ছিলাম। দেশভেদ বা সীমান্তের কাঁটাতার আমাদেরকে রাজনৈতিকভাবে আলাদা করলেও, দুটি আলাদা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক করলেও, আমাদের আত্মিক বন্ধন কিন্তু কখনোই বিঘ্নিত হয়নি। আমরা একে অন্যের এবং সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে দুই বাংলার জনমানুষের মধ্যে একটা সৌহার্দ্যের সম্পর্ক মূলত সবসময়ই ছিল। সোহরাব হাসান আরেকটি কথা গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন, যেটা আমি আলাপ করতে চাই, সময় যেহেতু খুব কম আছে। অন্য অনেক ইস্যুর পাশাপাশি যে আলাপটি অনেকদিন যাবত অস্বস্তির কারণ হয়েছে তা হলো তিস্তা। বলা হয় যে মমতা ব্যানার্জির বাধার কারণেই এই চুক্তির যাবতীয় জটিলতাগুলো ছিল। আপনার মতে এখন এই চুক্তির গতি কোন দিকে এগোবে, তরুণ চক্রবর্তী? নতুন সরকার আগামীকাল শপথ নেবে। সরকার গঠনের পর আমার ধারণা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ে একসঙ্গে আলোচনা করে তিস্তা কেন যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয় দ্বিপাক্ষিক সম্পর্ক দুদেশের জনগণের স্বার্থে উন্নত করতে চান। তার বার্তা, তার ইঙ্গিত আমরা পেয়েছি। উভয় দেশের নির্বাচিত সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার, আমার মনে হয় উভয় দেশের মানুষের মধ্যে আত্মিক সম্পর্ককেও আরো
আরো উন্নততর করবেন। শুধু তিস্তার পানি নয়, আরো দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আগামী দিনে সুসম্পর্ক বজায় থাকবে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের দেশে আজকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালিত হলেও আমাদের দেশে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী পালিত হবে 25শে বৈশাখ আমাদের দেশের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। সেই দিনটিকে স্মরণ করে রেখে আমাদের উভয় দেশের প্রাণের মানুষ, প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ভারতের বিশিষ্ট রাজনীতিবিদদের উপস্থিতিতে নতুন সরকার 25শে বৈশাখের প্রভাতে যাত্রা শুরু করছে। আমরা আশা করি উভয় দেশের জাতীয় সঙ্গীতের প্রণেতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে যে সরকার জন্ম নিচ্ছে, সে সরকার আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককেই শুধু নয়, গোটা দুনিয়ার বাঙালিদের যে অস্মিতা, বাঙালির যে জাতিসত্তা, তার উন্নয়নে নিশ্চয়ই যত্নশীল হবেন। আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মঙ্গলে কাজ করতে পারবো। সীমান্তের কাঁটাতারের শাসনকে উপেক্ষা করে আমরা উভয় দেশের মানুষ আবার সেই আত্মীয়তা বন্ধনকে আরো সুদৃঢ় করতে পারবো বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আমরা সবাই আসলে সেই প্রত্যাশাই রাখছি। আর বিশেষ কিছু বলার নেই, নতুন সরকার গঠন হোক, তখনই হয়ে যাবে। অনেক ধন্যবাদ দুজনকেই, অনেক ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং পশ্চিমবঙ্গের সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী আমাদের সাথে আজ যুক্ত ছিলেন। দর্শক, এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।